আচ্ছা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? হিসাব শ্রেণী নিয়ে আলোচনা করব। কি ফয়সাল? আচ্ছা, আসো প্রথমে একটু আমরা কাহিনী বুঝি। আমাদের হিসাব বিজ্ঞান পড়া শুরু করা লাগবে কেন বলতে পারবো? কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আইডিয়া? দেখো সিম্পল কথা বুঝো। আমাদের এই যে ব্যবসা আমরা যে শুরু করলাম, এই ব্যবসার কারণে কি ব্যবসার হিসাব নিকাশ রাখার জন্য কি আমরা হিসাব বিজ্ঞান শুরু করলাম না? হ্যাঁ, এই ব্যবসায় প্রতিষ্ঠান যদি আমার না থাকতো তাহলে কি আমার হিসাব বিজ্ঞান করার কোনো প্রয়োজন ছিল? হিসাব বিজ্ঞান আমরা কাজ করি, প্রতিষ্ঠানের করি। তো প্রতিষ্ঠানে যদি হিসাব বিজ্ঞানটা আমরা করি, কাজ করি, প্রতিষ্ঠানের জন্য আমরা কি করি? হিসাব বিজ্ঞানের হিসাব রাখি নাকি? হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কেমন? যখন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের হিসাবগুলো রাখার জন্য আমরা হিসাব বিজ্ঞানের প্রয়োজন, ঠিক না? ঠিক। আচ্ছা, এবার খেয়াল করো হিসাব বিজ্ঞানে মেইন আমরা কি করি? এই হিসাব বিজ্ঞান আমরা কি করি বলতে পারবো? হিসাব রাখি নাকি? হিসাব রাখি না নাকি অন্য কিছু রাখি? শুধু হিসাব রাখি। ধরো কিরকম হিসাব রাখি? এক একটা হিসাবের নাম রাখি। যেরকম আমরা ধরো পণ্যদ্রব্য ক্রয় করলে কি করি? একটা হিসাবের নাম দিই, ক্রয় হিসাব, ঠিক আছে? এগুলা কি পরে আলোচনা করছি। তাহলে এভাবে যদি বিক্রি করতে কি লিখি? বিক্রয় হিসাব। তো এখন এবং যেটা প্রতিটা নামের কি করি? এক একটা হিসাব করি এবং হিসাবের পরবর্তীতে কি করি? আমরা এখানে টাকার পরিমাণ আমরা কি করি? উল্লেখ করি, ঠিক না? আচ্ছা, তো এখন আমাদের হিসাব বিজ্ঞানে আমাদের মেইনলি কাকে নিয়ে আলোচনা করি? আমরা হিসাবকে নিয়ে। এখন এই হিসাবগুলো কিভাবে কাজ করে সেইগুলো নিয়ে মেইনলি আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি। তো হিসাব বিজ্ঞানে যে হিসাব আমরা যদি না চিনি তাহলে হিসাব বিজ্ঞান প্রপারলি বুঝতে পারবো? হ্যাঁ, বুঝার কোনো উপায় আছে? নাই। তাহলে হিসাবগুলো নিয়ে আমাদের প্রথমে আলোচনা করা উত্তম না উত্তম না? উত্তম। এখন আসো কেন উত্তম? খেয়াল করো হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের কি বলা হয়? ব্যবসায়ের ভাষা। এখন প্রশ্ন হলো ব্যবসায়ের ভাষা কেন বলা হয়? কেন বলি হিসাবের ভাষা? এমনি বলি। এখানে আমরা কি পাই বলতে পারবো? হ্যাঁ, হিসাব তথ্য কি পাই? তাহলে এই যে হিসাবের তথ্যগুলো যে পাই, হিসাবগুলো কি অবস্থায় আছে, কার কত ব্যালেন্স আছে সেটা জানতে পারি আমরা। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, তাহলে এই যে বারবার হিসাবের কথা আসছে, এই হিসাবগুলো সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার থাকা উচিত না উচিত না? উচিত। তাহলে এই হিসাবগুলোকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলি কি? হিসাব শ্রেণী। কি বলি? হিসাব। আচ্ছা, এই অ্যাকাউন্টিং গুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই তাহলে আমাদের কি জানা লাগবে? হিসাব শ্রেণী মানে কি? এই যে হিসাবগুলো সে কে কোন হিসাবের আন্ডারে আছে, কথা বুঝতে পারছেন? বুঝিনি। যেমন দুতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের কি করা হয়েছে? ডেবিট কি শিখানো হইতেছে? দুতরফা দাখিলা পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমাদের শেখানো হয় কি দুইটা, একটা প্রতিটা লেনদেনে দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ কি থাকবে? ডেবিট, একটা পক্ষ ক্রেডিট হবে। এখন ডেবিট ক্রেডিট কারা হয়? ডেবিট ক্রেডিট মেইনলি কি হয়? এই হিসাবগুলো কি হয়? ডেবিট ক্রেডিট হয়। তার মানে কি হিসাবগুলো কি হবে? ডেবিট ক্রেডিট। এখন আমি যদি হিসাবগুলো না চিনি, দেখো হিসাবকে আমরা আধুনিক শ্রেণীতে ভাগ করছি 5 ভাগে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, খরচ আর আয়। এই 5টা হিসাবের শ্রেণীতে আমরা কি করি? হিসাবকে ভাগ করেছি। এখন এই সম্পদ বাড়লে আমরা কি করি? ডেবিট করি, হ্রাস পেলে কি করি? ক্রেডিট করি। এইগুলি বলা আছে। এই যে হ্রাস পেলে ডেবিট করি, বৃদ্ধি পেলে কি করি? হ্রাস পেলে কি করি? আমরা ক্রেডিট করি। সম্পদ হ্রাস পেলে কি করি? ক্রেডিট করি, বৃদ্ধি পেলে ডেবিট করি। এই যেটা রিজনটা কি? এই রিজনটা কিন্তু সাধারণত আমরা জানি না। আমরা মাস্টার্স পাস করে ফেলাইছি, অনেকে আছে আমরা সিএ পড়াশোনা করে সিএ পাস করে ফেলাইছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সম্পদ বাড়লে যে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়, আর এখানে দায় বেলা বিপরীত হয় কেন? যে দায় বাড়লে আমরা কি করি? ক্রেডিট করি, আর হ্রাস পেলে ডেবিট করি। এগুলো কিছু রিজন আছে না? তো এই রিজনগুলো নিয়ে আমরা ডেবিট ক্রেডিটের ক্লাস আলোচনা করব। তাহলে এবার খেয়াল করো, দুটো দাখিলা পদ্ধতির অ্যাকচুয়াল আমরা যদি কি করতে প্রয়োগ করতে চাই তাহলে কি আমার হিসাবগুলো চেনা লাগবে না? তাহলে আমার আগে হিসাব চেনাটা গুরুত্বপূর্ণ, তারপর রাজনীতি অটোমেটিক আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যদি প্রতিটা হিসাবের কে কোন হিসাবের আন্ডারে আসবে সেটা যদি বুঝতে পারি তাহলে কি আমাদের জন্য হিসাব বিজ্ঞানটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তার মানে এই জন্য আমরা কি করবো? আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ আলোচনা কি করবো? এই হিসাব শ্রেণী নিয়ে আলোচনা শুরু করবো। বুঝতে পারছি হিসাব শ্রেণী কেন গুরুত্বপূর্ণ আপনার কথা বুঝতে পারছি? আমি বুঝতে পারছি ফয়সাল? আচ্ছা,
আমাদের এরপরে আলোচনা আছে, এখানে লিখে তোলা দরকার নেই, সব পেয়ে যাবো তোমরা। হ্যাঁ, আসলে এখানে সামনে আগে রাখো। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? হিসাব শ্রেণী। আসো হিসাব শ্রেণীতে আমরা আলোচনা করি প্রথমে। দেখো হিসাব শ্রেণীকে আমরা হিসাব শ্রেণী, এই হিসাব শ্রেণীকে আমরা দুইটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? মানে দুইটা পদ্ধতি বলতে পারি বা দুইটা ভাবে আলোচনা করি। প্রথম সমতল পদ্ধতিতে হিসাব শ্রেণী, আরেকটা হলো আধুনিক পদ্ধতিতে হিসাব শ্রেণী। সনাতন পদ্ধতিতে হিসাব শ্রেণীকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে যে ব্যক্তিবাচক অব্যক্তিবাচক হিসাবে আছে, আর এখানে দেখো আধুনিকে আমরা পাঁচটা ভাগে ভাগ করি। কয় ভাগে? পাঁচ ভাগে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আর ব্যয় বলবো না, খরচ বলবো। ব্যয়ের খরচ কিন্তু পার্থক্য আমরা পরে শিখাবো। ব্যয় শ্রেণী বিভাগের চ্যাপ্টারে আমরা যেটা আলোচনা করবো। গত ক্লাসে আমরা একটু বুঝেছিলাম যে তোমাদের ক্লাস বুঝেছিল না খরচ। আচ্ছা, খরচ আর ব্যয়ের ভিতরে পার্থক্য আছে, সেটা আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, আপাতত খরচ এই পাঁচটা ভাগে আমরা ভাগ করছি। এখন দেখো এই সনাতনে আমাদের অ্যাকচুয়ালি কি, আমাদের ম্যাথমেটিক্স যখন আমরা করবো, অ্যাকাউন্টিং এ যখন ম্যাথগুলো করবো বা কনসেপ্টগুলো আলোচনা করবো, সবসময় আমরা কি আধুনিক পদ্ধতি হিসাব নিয়ে আলোচনা করবো, সনাতন নিয়ে আলোচনা করবো না। এখন সনাতন পদ্ধতির যে কিছু ল্যাকিং থাকার কারণে সে এইটাকে বাদ দিয়ে আমরা কি করছি, আধুনিক করছি। দেখো সনাতনে আমাদের এই দুইটা ভাগে আমরা করি, এটা নিয়ে আমরা পরে দরকার ডিটেইলস আলোচনা করব। এই দুইটা না জানলে কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আমাদের এমসিকিউ জন্য দুই একটা এমসিকিউ আসতে পারে। আমাদের মূল বিষয় হলো এটা, আমরা ম্যাথ শুরু করার জন্য এটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। পরে দরকার আমরা এটা তোমাদের আলোচনা করে দেব। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি করে থাকবে আমাদের আধুনিক হিসাব শ্রেণী। দেখো এই আধুনিক হিসাব শ্রেণী পাঁচটা ভাগে ভাগ করছে না, এটা এখান থেকে আসছে। এটা কোথা থেকে আসছে? এখান। আচ্ছা, এই হালকা একটু আলোচনা করি। দেখো অব্যক্তিবাচককে দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? এটা হলো সম্পত্তিবাচক, হলো নামিক। এটা কি এই সম্পত্তিবাচক থেকে সম্পদ আসছে। ঠিক আছে, আর নামিককে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, খরচ আর আয়। তাহলে এই যে এই আয়টা এখান থেকে আসছে, খরচটা নামিক থেকে দুইটা ইন্টি আসছে। আর এই দায় পাশে যে দায় মানে সম্পদ মালিকানা সত্ত্ব থাকবে, এখানে দায় এবং মালিকানা সত্ত্ব এগুলো এখান থেকে আসছে। এখন এখানে আমার ব্যক্তিবাচক হিসাবের ভিতরে সম্পদ জড়িত, আবার দায়ও জড়িত। এটা কমপ্লেক্স হয়েছে এই জায়গাটায়, একটার ভিতরে সম্পদ জড়িত, ওটার ভিতরে আবার দায়ও জড়িত, ওটার মালিকের অধিকারও জড়িত, তিনটা জিনিস জড়িত। তখন কি হয়েছে, এখানে আমাদের হিসাব রাখা কি জটিল হয়ে যেত। এই জটিল দিকে ভেঙে এই যে ব্যক্তিবাচক হিসাবকে আমাদের এখানে তিনটা রূপান্তর করে সম্পদে আসা হয়েছে, দায়ে এবং মালিকের। ব্যক্তিবাচক মেইন কথা কি, কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যে হিসাবে জড়িত থাকবে তাকে কি বলি, ব্যক্তিবাচক। যেমন দেখো সম্পদের ভিতরে যদি আমরা চিন্তা করি, সম্পদের কোন সম্পদগুলো আসে, যেমন অগ্রিম খরচ, এটা আমাদের সম্পদ। এখন দেখো অগ্রিম খরচটা কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হবে নাকি? তাহলে এখানে ব্যক্তি জড়িত না জড়িত? জড়িত। তারপর ধরো ব্যাংক হিসাব, এটা আমাদের চলতি সম্পদ। তাহলে ব্যাংক হিসাব, এই ব্যাংক কি কোনো প্রতিষ্ঠান না? প্রতিষ্ঠান। তাহলে এটা কি আমাদের সম্পদ। তাহলে এই যে ব্যক্তিবাচক, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত হিসাবে আছে না নাই? আছে। আবার দেখো দায় হিসাবে, দেখো দায় যেমন পাওনাদান বা প্রদেয় হিসাব। পাওনাদান, এই পাওনাদান কি কোনো ব্যক্তি, ঠিক না, বা প্রতিষ্ঠান। তার মানে কি ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত, তাহলে ব্যক্তিবাচক হিসাব। আবার দেখো এখানে আমি যদি বলি বকেয়া খরচ, তাহলে বকেয়া খরচে কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত? তাহলে জড়িত না? জড়িত। তাহলে এইগুলা কি পাইতেছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত, মানে এগুলো কি ব্যক্তিগত হিসাবের ভিতরে আছে নাই? আছে। আচ্ছা, এবার দেখো ব্যক্তিগত হিসাবের ভিতরে আবার মালিকের অধিকারও আছে, মূলধন।
তাহলে মূলধন কি কোনো ব্যক্তির কিছু টাকা নাকি কিছু না ব্যক্তি, তাহলে বুঝতে পারছেন না? বুঝে নেই। তার মানে কি এই যে ব্যক্তিবাচক হিসাব, এই ব্যক্তিগত হিসাবের ভিতরে এই সম্পদ, দায় এবং মালিকানা তিনটা জিনিস কি একসাথে ছিল। এখন ওই এক জিনিসটাকে আমরা কি করলাম, আলাদা করে ক্যাটাগরাইজ করলাম। এতে করে আমাদের সুবিধা নাই, হিসাবটা লাগে এখন আমরা প্রপার করতে পারবো। এই কারণে আমরা বললাম কি ব্যক্তিগত আর অব্যক্তিবাচক হিসাবগুলো আছে এগুলো আমরা পরে জাস্ট এমসিকিউর জন্য আমরা একটা হালকা পাতলা আলোচনা করে দেবো, ঠিক আছে? কিন্তু আমাদের বেসিক এই পার্টটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের জানতে হবে। এতটুকু কথা বুঝছি সেটা বলবো। তাহলে আমরা কি বুঝলাম এই লেকচার থেকে, এতটুকু থেকে যে হিসাব শ্রেণীকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কেউ সনাতন পদ্ধতি, একটা হলো আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ব্যক্তিবাচক, একটা হলো যেটা যে হিসাবে ব্যক্তি জড়িত তাকে কি বলি ব্যক্তিবাচক হিসাব। আর যে হিসাবে কোনো ব্যক্তি জড়িত না, বস্তু জড়িত, কি জড়িত বস্তু, সেগুলোকে আমরা কি বলি অব্যক্তিবাচক হিসাব। এবং সেটা দুই ভাগে ভাগ করতে পারি, সম্পত্তিবাচক আর নামিক। সম্পত্তিবাচক থেকে আমরা সম্পদ পাইছি, আর নামিক থেকে খরচ এবং আয় দুটো আলাদা করে পার্ট পাইছি। তাহলে এই যে এখানে বুঝতে পারছি না? বুঝি নাই? এতটুকু কথা বুঝতে পারছি? মাহিম ক্লিয়ার? তুমি বুঝছো? অতএব তুমি এইটা বুঝছো? আচ্ছা, তাহলে এতটুকু কোনো কনফিউশন আছে নাই? তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, তোমাকে মনোযোগ দাও, এগুলো সব তোমাদের সেটা আলোচনা করা আছে। আমি তোমাদের কি করতেছি এগুলো আবার তোমাদের বেসিক যে কেন এটা এরকম হয় সেটা নিয়ে আলোচনা করতেছি, বুঝতে পারছি? তোমাদের এই শীট দিছি না, শীটটা দাও। এই শীটে দেখো এই যে এখানে এই দেখো এখানে দেখো এই যে আধুনিক হিসাব আছে না এখানে, এই যে এই পার্টের, তারপরে দেখো প্রতিটা পার্ট করে সম্পদের পার্ট, এই সম্পদের হিসাব এই যে প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে এখানে। এগুলো সব দেওয়া আছে, কিন্তু এইগুলো তোমাকে আমি আমার এখানে কি করতেছি আবার তোমাকে কি লাগবে বলে দিচ্ছি। তাহলে তোমাকে কি বাসায় একবার দেখলে তোমার মাথায় এটা কে যাবে কে যাবে। তাহলে এবার আসো আমরা প্রথমে যে টপিকে আলোচনা করবো। মাহিম ক্লিয়ার তো? আচ্ছা, প্রথমে আজকে আমরা খরচ নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা শুরু করবো? খরচ। পয়সা সমস্যা। আচ্ছা, তাহলে এবার আমরা কি নিয়ে আলোচনা করবো? প্রথমে বলেন তো একটু কথা। খরচ নিয়ে আলোচনা করবো। কি নিয়ে? আচ্ছা, তাহলে খরচ বলতে কি বুঝি? আইডিয়া তুমি তোমার ভাষায় বলো। আচ্ছা, তোমার একটা কথা ক্লিয়ার করে বুঝাই। অনেকে তোমরা মনে করতে যত মনে করতে পারো সাইন্স থেকে কমার্সে আসছে স্যার আমি তো অ্যাকাউন্টিং কিছু বুঝি না। পৃথিবীতে যে বান্দা খুশি হয়েছে, মানে একতলা 5 বছর বয়স হয়েছে, মোটামুটি সে অ্যাকাউন্টিং বুঝে। কিভাবে বুঝেন? ধরো তুমি 5 বছর বয়সে তোমাকে 10 টাকা দেওয়া বাবা যা দোকান থেকে একটা চিপস কিনে খা। তুমি দোকান থেকে 10 টাকা দিয়ে দোকানে তোমার চিপস দিয়ে তুমি অ্যাকাউন্টিং বুঝছো না? বুঝো না? এর জন্য চাকরি কি তোমার দিত? এই তো অ্যাকাউন্টিং রাখছি কেন চিন্তা করো একটু। ওই লোককে কি করছি, টাকা দিচ্ছে, বিনিময়ে কিছু আমাকে দিচ্ছে নাকি? এই যে লেনদেনটা হইলো তুমি বুঝতে পারছো না? না বুঝো নাই? এই যা বলো চিপস দেন দিছে তোমাকে, হ্যাঁ দিছে, দেয় নাই কি বলছে দিছো তো। তোমার আপনি যা বলতে হবে আমার ছেলে যদি চায় দিয়ে টাকা আমি পরে দেবো না। তার মানে একদিন এশিওর করছে যে আমার ছেলে যদি টাকা যদি নাও থাকে দিয়ে দিন, আমি এসে বাকি টাকা দিয়ে দেবো। তাই বুঝতে পারছি? তাহলে আমরা অ্যাকাউন্টিং ছোটবেলাতেই জানি, শুধু সিস্টেমেটিক ওয়েতে জানি না। শুধু কি জানি না সিস্টেমেটিক ওয়েতে জানি না। সিস্টেমেটিক ওয়ে জানার জন্য আমরা অ্যাকাউন্টিং শিখতেছি। বাট অ্যাকাউন্টিং আমরা কম বেশি সবাই জানি, বুঝিও, শুধু সিস্টেমেটিক ওয়েতে বুঝি না। বুঝতে পারছি? তা বুঝি নাই? মাহিম খেয়াল করি। তাহলে এবার আসলে খরচ বলতে কি বুঝি জাস্ট তোমাদের নিজের ভাষায় বলো। মাহিম অভিযোজন যেটা কিনছিলাম যত ভোগ করছি ওটা হচ্ছে তুমি তুই তো ব্যাগ আছে নিয়ে আগে যাক ভালো লাগছে, ভালো হইছে। তুমি বলো। এখন আমরা এখানে একটু অন্যভাবে আলোচনা করবো, তোমাদেরটা বুঝতে হবে। তোমরা যে আগের লেকচারের কথা বলছো বলা কি কথা, কেন তুমি আর তোমার শিকার হচ্ছে না এগুলি? আচ্ছা খেয়াল করো, খরচ বলতে আমরা কি বুঝি? প্রথম আমরা বেসিক কথা বুঝি। আচ্ছা একটু আলোচনা করে নিই আগে যে আমাদের এই খরচটা বোঝার জন্য চিন্তা করো আমাদের পৃথিবীতে কি আছে, মানে কয় ধরনের প্রতিষ্ঠান আছে বলতে পারবো? কার্যক্রমের ভিত্তিতে আমাদের কার্যক্রম হয় প্রতিষ্ঠানগুলোতে, কোনো না কোনো কার্যক্রম করে তো প্রতিষ্ঠান চালায়। এই কার্যক্রমের ভিত্তিতে প্রতিষ্ঠান কয়ভাবে ভাগ করতে পারি? এনি আইডিয়া? এটার উপর বেস করে আমরা খরচের আলোচনাগুলো করবো আজকে। আলোচনা নেই, দেখো খেয়াল করো। আচ্ছা এখানে লিখে দিই কার্যক্রমের ভিত্তিতে ব্যবসা।
ব্যবসায়ের শ্রেণী। দেখো আমাদের পুরো পৃথিবীতে যদি আমরা কার্যক্রমের ভিত্তিতে তাকাই তাহলে প্রতিষ্ঠানের তিনটা লেয়ার আমরা ভাগ করতে কয় ভাগে? তিন ভাগে। কয় ভাগে? তিন ভাগে। দেখো আমরা যদি বুঝি, ধরো এই যে বোর্ডটা কেন্দ্র কেউ বানাইছে, কোনো কোম্পানি বানাইছে না বানায় নাই? বানাইছে। মাহিম কে বানাইছে? তো এখন এই বোর্ডটা যে কোম্পানি মানে সে কি উৎপাদন করছে না করে নাই? উৎপাদন করে বিক্রিও করছে। উৎপাদন করে কি করছে? বিক্রিও করছে। তাহলে এই কোন ধরনের প্রতিষ্ঠান? উৎপাদনমুখী ব্যবসা প্রতিষ্ঠান নাকি? হ্যাঁ, কথা বুঝতে পারছি। আচ্ছা, আমি কি উৎপাদনকারী কাছে কিনে নিয়ে আসছি? আমি কি করছে? লাইব্রেরিতে গেছি, লাইব্রেরিতে কিনে নিয়ে আসছি। তো লাইব্রেরি আমার কি করছে? ক্রয় করছে আর আমাকে সেল করছে। তার মানে কি সে ক্রয় করে বিক্রি করছে? তার মানে সে উৎপাদন করে নাই। তার মানে কি ক্রয় বিক্রি, ক্রয় বিক্রয়। আচ্ছা, ক্রয় বিক্রয়। আচ্ছা, এইটা বুঝতে পারছেন? এটা কেন এখন থাকে এই দুইটা ছাড়া আর একটা বাকি ছিল সেবামুখী প্রতিষ্ঠান। কি সেবামুখী কেন বলতো? দেখো এই দুইটা তো আমি পেয়ে গেলাম। এবার দেখো সেবামুখী ব্যবসার প্রতিষ্ঠান। এখন কিছু প্রতিষ্ঠান তোমাকে কি দিবে? সার্ভিস। এই দুইটাকে কিন্তু পণ্য দেয়। দেখো একটু খেয়াল করো, এও তোমাকে কিন্তু পণ্য সেল করছে না করে নাই? এই লাইব্রেরি থেকে এই বোর্ডটা সেল করছে না? তার মানে কি সে পণ্য বিক্রি করছে। এই লাইব্রেরি আমার কাছে বিক্রি করছে, তার মানে সে পণ্য বিক্রি করছে। কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানগুলো পণ্য বিক্রি করে না। কি বিক্রি করে না? শুধু সার্ভিস বিক্রি করে। সার্ভিসটা কি তোমার এখন অবস্থা থেকে মানে এখনকার যে অবস্থা তার থেকে তুমি বেটার অবস্থায় আসবা। এটাই হলো সার্ভিসের মূল অবস্থা। যেমন আমাদের লাইট গুলা জ্বলতেছে কিসের কারণে? বিদ্যুতের কারণে। তাহলে বিদ্যুৎটা লোক সেবামুখী প্রতিষ্ঠান। বিদ্যুৎ কি সে লাভ করে না? সে প্রফিট লস করে না? করে। আচ্ছা, আমার যে পরিবহন সার্ভিস। আচ্ছা, পরিবহনের করে ধরো ঢাকা থেকে পাবনা গেছে। পাবনা যাইয়া বাস থেকে নামার সময় বাসের এই সিটটা খুলে নিয়ে আসবে। কোম্পানি তো বলবে যে যাও বাবা নিয়ে যাও, তুমি টাকা দিয়েছো, সিটের ভাড়া দিয়েছো, সিটটা নিয়ে যাও। দেবে? অথরিটি কই নিয়ে যান, সিটটা রেখে যান। তার মানে কি অথরিটি সিট বিক্রি করে না, বিক্রি করছে কি এই সার্ভিসটা কি একে ঢাকা থেকে ওকে পাবনায় নিয়ে যাবে নাকি? এই পর্যন্ত কাহিনী। তার মানে ঢাকা থেকে পাবনা নিয়ে যাওয়া পর্যন্ত তার কি সার্ভিস ছিল? একে কি কোনো পণ্য বিক্রি করছে? করেনি। তাহলে সেবামূলক প্রতিষ্ঠান কি সে কোনো পণ্য বিক্রি করে না, সে কি বিক্রি করে? সার্ভিস বিক্রি করে। তার মানে সেবা বিক্রি করে। কথা বুঝতে পারছি না বুঝি নাই? তার মানে এইগুলা উৎপাদন করতেন, কিছু ব্যয় আছে না নাই? আচ্ছা, এই জন্য অর্থ ত্যাগ করি যে এই পণ্য বিক্রি করার জন্য কিছু উৎপাদন করছে, তার এখানে খরচ হইতে পারে নাই? খরচ টাকা কি করে ত্যাগ করা লাগছে। আবার এ এর কাছে বিক্রি করছে, এ আবার কি কয় কয়শো টাকা ব্যয় করছে না করে নাই? করছে। আবার এ কি তার সেবা দেওয়ার জন্য কিছু টাকা ব্যয় করছে না করে নাই? করছে। তার মানে এই প্রত্যেকটা জায়গায় যে আমাদের এই পণ্যদ্রব্য আর এই সেবা, এইটা উৎপাদন এবং সে ক্রয় করছে এবং সে কি করবে? সেবা দিবে। এই প্রত্যেকটা জায়গায় যে আমাদের এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য যে অর্থটা হয়েছে, এইগুলোকে আমরা কি বলি? খরচ। কথা বুঝছি? তাহলে আমরা একটু দেখো সংজ্ঞা আমরা লিখবো ঠিকই, কিন্তু সংজ্ঞা এই যে এইটাই মুখস্থ করার কোনো বিষয় না। সংজ্ঞা বলছিলাম কি তখন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। সংজ্ঞা কিভাবে হয় বলতে পারবো? একটা সংজ্ঞা কিভাবে দ্বারা হয় তার বেসিক কিছু কথাগুলো দ্বারা। তারপর আমরা এখানে যা বুঝালাম না এটাই লিখবো। দেখো এবার আমরা যেটা করি, এই প্রতিষ্ঠান কিসের জন্য ব্যবসা কার্যক্রম চালায়? মুনাফার জন্য। পয়সা কিসের জন্য? এই প্রতিষ্ঠান তার মানে সবাই কিসের জন্য চালায়? মুনাফা অর্জন। তাহলে এবার একটু দেখো বুঝাই দেখি আমরা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য। তাহলে এরা দুজন কি বিক্রি করছিল? পণ্য। বা এই কি করছিল? সেবা। পণ্য বা সেবা উৎপাদন, বিতরণ, বিপণন এবং বিক্রয়ের জন্য যে ব্যয় করতে হবে, যে অর্থ ত্যাগ করে
ত্যাগ করে তাকে কি বলে? খরচ বলে। এতটুকু কথা বুঝতে পারছি? দেখো তো এখানে একটা কথাকে আমরা এই কথাগুলো বাইরে আলোচনা করলাম, তাহলে কি করছে এরা? প্রত্যেকে কিসের জন্য কাজ করতেছে? মুনাফা অর্জনের জন্য। কি দেখবো আমরা? তারা কিসের জন্য কাজ করে? মুনাফা অর্জনের জন্য। আচ্ছা, কি নিয়ে কাজ করে? এরা দুইজন করে পণ্য নিয়ে। এরা দুজন কি করে? পণ্য নিয়ে। আর কে কি করে? সেবা। তাহলে এরা কি করছে? দুইজনই কি করছে? এটা উৎপাদন করছে, এটা বিপণন করছে এবং বিক্রয়ের জন্য, তার মানে এটা বিক্রি করা লাগছে, বিক্রয়ের জন্য যে অর্থ কি করছে? ত্যাগ করছে। মানে প্রতিষ্ঠান থেকে যে অর্থটা কি করছে? ত্যাগ করা লাগছে। এই অর্থ ত্যাগ করার ফলে যেটা হয়েছে সেটাকে আমরা কি বলি? দেখো তো সবাইকে মুখস্থ লাগছে। সকালে কি এখান থেকে তৈরি হয়েছে? আচ্ছা, এতটুকু কথা বুঝতে পারছি। এটা কিন্তু মুছে দিব, জায়গা লাগবে। এখানে কোনো কনসেপ্ট সমস্যা লিখো, এটি সব পাবো। আমার কথা বুঝুন, এখানে আমরা যেগুলি পয়েন্ট আছে এগুলো প্রত্যেকটা জিনিস তোমরা পাবো, আগে বুঝে নাও। আর এগুলি অলরেডি শীটেতে অলরেডি দেওয়া আছে, এই সময় কোনো কারণ নেই। যেগুলো লেখা রাখবে সেগুলো আমি লেখার সময় দেবো। কথা বুঝতে পারছি? এই প্রত্যেকটা কথাই সেটা আছে। আবার পরবর্তী তোমরা পাবা এটা আবার, ঠিক না? এই ভিডিওটা পাবা, আবার ভিডিওর ভিতরে যে ফাইলগুলো দিতে সেগুলো পাবা। বুঝে নি? তোমরা কিন্তু নোট করে কোন নোট করে নিবে। আমাদের শীট দিছি, শীটে কোনো এখানে নোট করে নিবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার খেয়াল করি, এতটুকু কথা ক্লিয়ার আমাদের? এবার আমরা মেইন যে আলোচনা সেখানে প্রবেশ করব। খরচ তো এখানে শেষ না আলোচনা, আমাদের আলোচনা এখান থেকে কি হইতেছে? শুরু হইতেছে, ঠিক আছে? আচ্ছা, খরচকে আমরা মেইনলি চিন্তা করতে হবে। খরচ যে আমরা করব, এই খরচটাকে আমরা কতগুলো পার্টে ভাগ করতে পারি। মানে একটা খরচ, এটা পার্টগুলো কেন হবে, লেয়ার কেন হবে বলতে পারি? পয়সা খেয়াল করো, কি বললাম যে খরচ আমরা কতভাবে হইতে পারে বা কতগুলো লেয়ারে হইতে পারে সেটা আমরা বুঝি কিভাবে বা করি কিভাবে বলতে পারবো? দেখ, প্রথম কথা হলো যে প্রতিষ্ঠান ভেদে আমরা খরচকে একটু ভ্যারি হয়। যদি উৎপাদনমুখী আমাদের ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান দিকে তাকাই, তাদের খরচের ধরন একরকম। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে খরচের ধরনটা ভিন্ন। কিরকম ভিন্ন? যে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচ আলাদা করে দেখানো হয় না, কিন্তু উৎপাদনমুখী এবং কি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে সেটা কি উৎপাদনমুখী যেহেতু এবং ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে এতে কি খরচকে আলাদা করে দেখাই আমরা। কথা বুঝতে পারছি? মেইনলি আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচটা যে ব্যবহার করবো সেগুলো কি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং উৎপাদনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউজ হবে। কথা বুঝতে পারছি না বুঝিনি? আগে এতটুকু কথা বলুন। দেখো, আমাদের যে অ্যাকাউন্টিং এর যে ম্যাথগুলো দেওয়া আছে, বিশেষ করে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের যে ম্যাথগুলো অথবা 9 এর যে বইয়ে যে ম্যাথগুলো করে আসছে অ্যাকাউন্টিং এর, এই প্রতিটাই কি এক মালিকানা ব্যবসায়ের অঙ্কই আমরা করছি, ঠিক না? সোল প্রপার্টিশন করছি। এখন এই প্রতিষ্ঠানগুলো সাধারণত ক্রয় করে আর বিক্রি করে, এরা উৎপাদন সাধারণত করে না। তো যেহেতু সাধারণত উৎপাদন করে না, আমাদের মেজরলি দেখবা আমাদের পরীক্ষার সময় ম্যাথগুলো দেখবা এরকম অঙ্কই থাকে যে পণ্য ক্রয় বিক্রি করে, শুধু উৎপাদন করে না। তো এখন আমাদের খরচটা ভাগ করার জন্য আমাকে প্রতিষ্ঠান বুঝতে হবে। কি বুঝতে হবে? প্রতিষ্ঠান। প্রথমে আসো আমরা একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যদি দৃষ্টিকোণে তাকাই, তাহলে খরচকে কয়ভাবে ভাগ করা যায়? মেইনলি খরচকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুইটা ভাগে আমরা কি করতে পারি? খরচকে ভাগ করতে পারি। একটা খরচকে আমরা বলি কি প্রত্যক্ষ খরচ, আর একটা খরচকে আমরা বলি পরোক্ষ খরচ। কি খরচ? আচ্ছা, যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, কি বলতে চাই সহজ ভাষায়, দেখ আমাদের সংজ্ঞা বইয়ে দেওয়া থাকে একরকম। যেমন সংজ্ঞা কি দেওয়া থাকে? পণ্যদ্রব্যর সাথে সরাসরি জড়িত খরচকে প্রত্যক্ষ খরচ বলে। আচ্ছা, যে প্রতিষ্ঠান উৎপাদনমুখী না, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান উৎপাদনই করেনি, তার আবার প্রত্যক্ষ খরচ কি? তখন তো এরকম আসে না যে কি বলছে সংজ্ঞা বলা থাকে কি যে উৎপাদনের সাথে জড়িত সকল খরচ কি বলে? প্রত্যক্ষ খরচ। আচ্ছা, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তো উৎপাদনই করে, তার প্রত্যক্ষ খরচ কি হবে? প্রশ্ন না? তাহলে এখানে দেখো আমাদের সংজ্ঞাগুলা, এই জন্য প্রতিষ্ঠান ভেদে আমাদের সংজ্ঞাগুলো কি করতে হবে? একটু বুঝতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, প্রত্যক্ষ খরচ বলতে আমরা কি বুঝি সেটা যদি আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, কি প্রতিষ্ঠান? ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, কি বললাম? এইটা হইতে হবে কি এই প্রত্যক্ষ খরচটা কার দৃষ্টিকোণে বললাম? ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এর দৃষ্টিকোণে যদি আমরা সংজ্ঞাটা আলোচনা করতে চাই, কার দৃষ্টিকোণে? এর দৃষ্টিকোণে যদি আমরা সংজ্ঞাটা আলোচনা করতে চাই কি বলতে পারি? কয়টা?
কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা লাগে আচ্ছা এবার খেয়াল করো, তাহলে ক্রয়বিক্রয় প্রতিষ্ঠানের কাজ কি? সে ক্রয় করবে এবং বিক্রি করবে। ঠান্ডা মাথায় বুঝো এর প্রত্যয় খরচ আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো, ঠান্ডা মাথায় বুঝি। যদি ধরো আমরা একটা সংজ্ঞা আগে লিখে দিই, তারপর তোমরা আলোচনা করতেছি যে কৃত কারণ সে ক্রয় করবে সেটা উৎপাদন করবে না, করবে কৃত পণ্য। কৃত পণ্য মানে কি? যেটা পণ্যটা ক্রয় করছে, যে পণ্যটা ক্রয় করছে। কৃত পণ্য প্রতিষ্ঠান বা গুদাম পর্যন্ত আনার জন্য যে অর্থের ত্যাগ হয় তাকে প্রত্যক্ষ খরচ বলে। এখন দেখো এখানে তুমি কি বুঝতেছো? কিছু অত বেশি কিছু বুঝতেছো না। কি বলছি আমরা? কৃত পণ্য প্রতিষ্ঠান বা গুদাম পর্যন্ত আনার জন্য যে অর্থের ত্যাগ হয় তাকে কি বলে? এখন এইটা আমরা এই যে হিসাবের শ্রেণী আছে না, প্রত্যেক বছর অনেকগুলো হিসাব শ্রেণী থাকবে, ওই হিসাব শ্রেণীগুলো এখন আমরা আলোচনা করে তোমাকে সংজ্ঞাটা বুঝিয়ে দিব। কথা বুঝতে পারছি? আচ্ছা খেয়াল করো, আমরা কি বলছি? কোথা পর্যন্ত পণ্যটা নিয়ে আসবো? কোন পর্যন্ত? প্রতিষ্ঠান অথবা গোডাউন পর্যন্ত। ধরো এটা আমাদের প্রতিষ্ঠান, এইটা হলো আমাদের প্রতিষ্ঠান, এটাই গোডাউন। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের মধ্যে, নিজের প্রতিষ্ঠানের মধ্যে যে গোডাউন থাকে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে, নাকি? ধরো না এটাই আমার প্রতিষ্ঠান, এটাই আমার গোডাউন। ধরো প্রতিষ্ঠানের নাম দিয়ে দেই, আচ্ছা তোমাদের 3 মজুরের নাম দিয়ে দেই। বলো ফয়সাল, আবিদ, আর তোমার হলো এস দিয়া। এটা হলো ধরো আমাদের ডিলাম ট্রেডার্স। ওকে, 3 বন্ধু মিলে দিলাম, তোমরা প্রতিষ্ঠান দিলে, এটা তোমাদের প্রতিষ্ঠানের নাম। আচ্ছা এবার আসো, তোমরা ধরো পণ্যদ্রব্য কি করো? ক্রয় করে নিয়ে আসো জাপান থেকে। এই তো জাপান দেশ আঁকা হয় নাই, ধরুন এরকমই জাপান দেশ, এরকম অনেকটা ছবিটা। ধরো জাপানের টোকিও থেকে, কোথা থেকে? টোকিও যে শহর আছে, টোকিও শহর থেকে তোমরা ধরো পণ্যটা কি করবা? প্রথমে ক্রয় করছো। আচ্ছা এখানে তুমি প্রথম কি করলাম? পণ্যটা ক্রয় করছো। আচ্ছা ক্রয় করে তো তুমি এখান থেকে এই পণ্যগুলো নিয়ে আসলা কোথায়? এই ধরো পোর্টে নিয়ে আসলা। কোথায়? পোর্টে নিয়ে এসে ধরো এই জাহাজে কি করলা? সবকটা পণ্য লোড করলা, ঠিক আছে? এখন এই জাহাজটা কি করলো আমাদের? তাহলে এই জাহাজটা কি হলো? সমুদ্র পথে ভেসে ভেসে আসতেছে আমাদের দেশের দিকে, নাকি? জাপান তো আমি রাখতেছি না, আমি তো আমার দেশে নিয়ে আসবো, বাংলাদেশে নিয়ে আসবো। এখন ধরো এই হলো আমাদের বাংলাদেশের সিপোর্ট, মানে সমুদ্র সীমা। এখন এই ভিতরে প্রবেশ করতে হলে এই পণ্যগুলো বৈধ হইতে হবে। তো বৈধ করার জন্য বাংলাদেশ সরকারকে প্রথমত পণ্যগুলো বৈধ হইতে হবে। এরপর আবার বাংলাদেশ সরকার কি করতে হবে? এটার উপরে শুল্ক দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আর যেহেতু আমি বিদেশ থেকে নিয়ে আসতেছি, তাহলে কি দেওয়া লাগবে? আমদানি শুল্ক, ঠিক না? দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। আবিদ দেওয়া লাগবে না? আচ্ছা নোলা বুঝতেছি। এখন ধরো এইটা এসে আমাদের, এই ধরো আমাদের চট্টগ্রাম পোর্ট, ঠিক আছে? এটা আমাদের চট্টগ্রাম পোর্ট, চট্টগ্রাম বন্দর, ঠিক আছে? আচ্ছা এই পোর্টে এসে আমাদের এই জাহাজটা কি হলো? ভিড়লো। আচ্ছা জাহাজটা ভিড়লে, এই যে জাহাজটা এখান থেকে আমার দেশ পর্যন্ত যে পণ্যগুলো নিয়ে আসলো, এগুলো কি জাহাজে লাগে? কি টাকা দেওয়া লাগবে? লাগবে না? লাগবে। তাহলে আমরা কি দিব এখানে? জাহাজ ভাড়া দিব না? দিব না? দিব। আচ্ছা জাহাজ ভাড়া দিলাম। এখন জাহাজ ভাড়া দেওয়ার পর এই পণ্যগুলো আমরা কোথায় নামাবো? বন্দরে। আচ্ছা বন্দরে কি এমনি নামাই দিবে? সে কিছু টাকা দিবে না? তাহলে বন্দরে নোংর করার জন্য বন্দর ফি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? বন্দরে যদি আমরা নোংর করতে চাই জাহাজ, তাহলে আমাদের কি দেওয়া লাগে? এখানে আমাদের বন্দরে কি দেওয়া? ঘোরার জন্য কি দেওয়া লাগে? বন্দর ফি। এটা আমাদের প্রশ্ন আবার ইংলিশে থাকে ডক চার্জ। কথা বুঝতে পারছি? আচ্ছা এই পণ্যগুলো আমি নামাই যে এখানে কি করলাম? আলাদা করে রাখলাম। হ্যাঁ, এই পোর্টের ভিতরে রাখলাম। এই পোর্টে যেখানে রাখলাম আমি, এই রাখার জন্য কি আমার টাকা দেওয়া লাগবে? না লাগবে। তাহলে এই পণ্যগুলো কি করছি? এই জাহাজ থেকে খালাস করছি না। এখানে খালাস মানে কি? মানে নিষ্করি, মানে এখান থেকে নামায়া এই জাহাজটাকে আমি খালি করে এখানে নামাইছি, ঠিক না? তাহলে এটাকে আমরা কি বলি? বুঝতে পারবো? পণ্য খালাসি খরচ। খালাসি খরচ। আচ্ছা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা আমরা পণ্যগুলো তো পোর্টে ফালা রাখবো, ঠিক না? আমার প্রতিষ্ঠান মতো আনার দরকার নেই, পোর্টেই থাক, আনছি থাক, পোর্টে লাগিয়ে নিয়ে যাক, ব্যবসা বাণিজ্য করবে, ঠিক না?
বাসায় আমার প্রতিষ্ঠান নিয়ে আসবো, হ্যাঁ ভাই নিয়ে আসবা, আচ্ছা নিয়ে আসি। তাহলে তাহলে এখান থেকে আমার পণ্যগুলা এই মাথায় করে ব্যক্তিরা কি করবেন, এই যে মাথায় করে অথবা মাথায় করে হোক আর মেশিনের মাধ্যমে হোক, এটা আমাদের ধরো এই গাড়িতে আমরা নিয়ে আসবো, কি করবো এই ট্রাকে করে আমরা নিয়ে আসবো। তো ট্রাকে কি করবেন, তারা পণ্যগুলা কি করবে, লোড করবে না। আচ্ছা এই লোকগুলা কি ফ্রি ফ্রি কাজ করবে, ঠিক না, এরা আমার বন্ধু মানুষ, এরা ফ্রি ফ্রি কাজ করবে, ঠিক না, কাজ করবে না। কি দেওয়া লাগবে তাকে, তাকে মজুরি দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে, মজুরি। তারপরে এই গাড়িটা চলতে 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 আমার এই প্রতিষ্ঠান মধ্যে চলে আসলো, ঠিক আছে। এখন এই প্রতিষ্ঠান মধ্যে আসার পর এই গাড়ি থেকে পণ্যগুলো আবার আনলোড করা লাগবে, তো সেখানে আমার মজুরি দেওয়া লাগতে পারে। তো মজুরিকে বারবার লেখা দরকার, একবারই লিখলাম মজুরি। আচ্ছা এই পরিবহনটা আমাদের এই দোকান পর্যন্ত আসলো, একে কি ভাড়া না দিয়ে পাঠিয়ে দিতে পারবো আমি? তাহলে এই যে পরিবহন দিলাম, এটাকে শুধু পরিবহন খরচও বলতে পারি। আবার কেন দিছি, পরিবহনটা আসছে কেন, ক্রয় করার ফলে আসছে, তাহলে কি বলতে পারি, এটাকে পরিবহন খরচ, ক্রয় পরিবহন বলতে পারি না, ভাই না। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত আলোচনা করলাম, এত কথা বুঝতে পারছি। এইবার দেখো তো সংজ্ঞাটা তুলে এগুলো, এইখান থেকে শুরু করে এই যে আলোচনা এই পর্যন্ত করলাম, এই সবগুলো আমাদের প্রত্যয় খরচ। এখন দেখো তোমার কি সংজ্ঞা একটা মুখস্থ করে রাখতে, প্রত্যয় খরচ কোনগুলা মুখস্থ করতে হয়েছে, লজিক বুঝছি যে কেন প্রত্যয় খরচ হলো। ফয়সাল সংজ্ঞা আর এটার সাথে আলোচনা বুঝতে পারছি কেন এরকম হলো। আচ্ছা এবার খেয়াল করো, এটাকে আমরা কি করবো, এখন সিস্টেমেটিক ভাবে লিখবো। প্রত্যক্ষ খরচের উদাহরণ, প্রত্যক্ষ খরচের উদাহরণ। তাহলে প্রথমে দেখো আমাদের কি আছে, প্রথমে আমরা কি করছি, পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় হলো আমাদের কি প্রত্যক্ষ খরচ। 2 নম্বর আমরা কি করছি, আমদানি শুল্ক দিয়েছি, জাহাজ ভাড়া দিয়েছি, ঠিক না, তো জাহাজ ভাড়া। 3 নম্বরে পণ্য খালাস করছি আর আমদানি শুল্ক দিয়েছি, তাহলে আমদানি শুল্ক, ঠিক না। তারপরে কি আছে, 4 নম্বরে আমদানি শুল্ক কি ছিল, এখানে আমরা বন্দর ফি দিচ্ছি, ঠিক না, বন্দর ফি বা ডক চার্জ। তারপর 5 কি করছি, পণ্য খালাস করছি না, খালাসি খরচ। তারপরে 6 নম্বর আমরা কি করছি, তারপর এখানে আমরা মজুরি দিছি না, মজুরি। তারপর 7 আমরা কি করছি, পরিবহন খরচ দিছি, তাহলে পরিবহন খরচ বা ক্রয় আচ্ছা দেখো তো, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের প্রত্যয় খরচ, এখানে একটা অক্ষরও কি আমাদের মুখস্থ করার প্রয়োজন ছিল? এখন আমি তোমাকে সেটা যদি বলতাম মুখস্থ করো, তোমার পক্ষে তো মনে থাকতো না, কিন্তু এখন যদি তুমি চোখটা বন্ধ করো, তাহলে কি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের প্রত্যয় খরচ কোনগুলো সেগুলো বুঝতে পারবো না। আর এই ক্লিয়ার, হ্যাঁ ফয়সাল, এই যে আমরা বলছি লজিক করে মুখস্থ করা যাবে, লজিক বুঝতে পারছি, হিসাব চিহ্ন এখানে বোঝার জায়গা আছে, না বুঝে শুধু পড়লে হবে না। এগুলো সেটা আমরা ব্যাখ্যা করে দিতে, এগুলি ক্রয় হিসাব কেন প্রত্যয় খরচ সেগুলো ব্যাখ্যা করে দিয়েছে। বাট এখন তুমি বুঝতে পারছো না, এগুলো প্রত্যেকটা বুঝতে সমস্যা আছে কোনো? আচ্ছা তাহলে আমরা এখন কি বুঝলাম, আমরা ক্রয় বিক্রয়, এবার উৎপাদন বোঝা লাগবে না, হ্যাঁ উৎপাদন বোঝা লাগবে। দেখো উৎপাদনমুখী আমরা, তাহলে এটা মুছে দিব, আর মুছে দিব তো ঝামেলা। আচ্ছা এখন তো বুঝছো, ঠিক না। আচ্ছা ক্রয় বিক্রয় কেটে দিই আমরা, এখানে কেটে দিই, এখানে আলোচনা করি। শুল্ক কি, শুল্ক হলো সরকারকে যে টাকা পে করা লাগে, আমরা যে পণ্যটা নিয়ে আসছি সরকারকে টাকা দেওয়া লাগে, এক্সট্রা টাকা দেওয়া লাগে, ভ্যাট ট্যাক্স এগুলো আলাদা আলাদা বিষয়। তোমার এই যে শুল্ক এক জিনিস আর ভ্যাট আলাদা জিনিস। ভ্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যখন আমি আমার কথা বলছো, সিম্পল কথা বুঝাই, আমি তোমাকে বুঝাই। যখন আমি বিদেশ থেকে ধরো আমার এই পণ্যগুলা, বুঝো এই মার্কেটটা, যখন এই মার্কেটটা উৎপাদন হয় থাইল্যান্ডের মার্কেট না, হ্যাঁ থাইল্যান্ডে লেখা আছে, তো মেড ইন থাইল্যান্ড। তো থাইল্যান্ড থেকে যখন আমার বাংলাদেশে তার হাইটারে চলে আসে মার্কেট, আসে না, তাহলে কি সে আমদানি করেছে কেউ না কেউ। তাহলে সরকারকে যেহেতু অন্য দেশ থেকে পণ্যগুলো আনা হয়েছে, মানে খেয়াল করো, যেহেতু পণ্যগুলো অন্য দেশে নিয়ে সরকার কি দেওয়া লাগবে, শুল্ক দেওয়া, মানে অতিরিক্ত টাকা যেহেতু তুমি বিদেশে নিয়ে তোমার কি করবে, এটার উপরে শুল্ক দেওয়া লাগবে। শুল্ক কি, যে এই পণ্যটা তো বাংলাদেশে আসলো, বিদেশ থেকে তুমি নিয়ে আসলা ব্যবসা করার জন্য, তো সরকারকে কি দিবা, তুমি টাকা দিবা, যে সরকার এখান থেকে কি করবে, তোমার এই দেশের যে কাজগুলো উন্নয়নমূলক কাজ সেগুলো যদি করতে পারে, বা এই যে আমাদের র্যাব, আর্মি, পুলিশ, নৌবাহিনী এদেরকে যদি টাকা পে করতে পারে, মান্থলি স্যালারি, কত কিছু আছে। এখন এগুলি করার পর এটার আবার ট্যাক্স লাগে আরেকভাবে। কিভাবে, যখন এই মার্কেটটা তুমি ধরো কোনো সুপার শপটা কিনতে যাবা,
তো সুপার শপে দেখবে এই মার্কারের উপরে কি করবে, তারা একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বসাবে, ভ্যাট। এই ভ্যাটটা আগে 7.5% ছিল, 5% ছিল, এক একটা একরকম ছিল, এখন প্রতিটা হিসাবে বাড়তেছে। তো বাংলাদেশে নর্মালি ভ্যাটের আদর্শ মান যদি উল্লেখ না থাকে তাহলে 15% হয়। কত পার্সেন্ট? প্রত্যেকটা দেশেরই ভ্যাটের একটা ফিক্সড মান থাকে, যে কিছু উল্লেখ না থাকলে এত পার্সেন্ট। বাংলাদেশে সেটা মান হলো 15%। কত পার্সেন্ট? এক এক দেশে এক এক রকম, কোন দেশে বেশি কোন দেশে কম। যেমন আমাদের দুবাইতে কোনো ইনকাম ট্যাক্স নেই, জানি দুবাইতে মানুষ কেন যেতে চায়? সিম্পল কথা, ইনকাম ট্যাক্স। তুমি যা কামাও সব তোমার নিজের, কিন্তু বাংলাদেশে তুমি যা কামাও সব তোমার নিজের, সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? বুঝিনি? আচ্ছা, তাহলে ট্যাক্সের আলাদা আলোচনা, এগুলো এখন এত ডিটেইলসে যাওয়ার দরকার নেই। সিম্পল কথা বলতে, পণ্যগুলো আনার জন্য সরকারকে টাকা দেওয়া লাগে, সে টাকাটা, যে টাকাটা আমরা প্রযুক্তি সেটা বলি কি আমি। কথা বুঝতে পারছি না? বুঝতে বলি। আচ্ছা, এইবার আসো, আমরা বলছিলাম প্রতিষ্ঠান ভিন্ন হওয়ার সাথে সাথে কি আমাদের এই সংজ্ঞাগুলো একটু ভিন্ন হয়ে যাবে, ঠিক না? তো দেখো, এখন এই সংখ্যাটা আমরা রাখতেছি না, এখন একটু চেঞ্জ করবো, ঠিক আছে? এখন কার দৃষ্টিকোণে আলোচনা করবো সংখ্যাটা আমরা? বলতো উৎপাদন মুখী প্রতিষ্ঠান। উৎপাদনমুখী প্রতিষ্ঠান। দেখো, উৎপাদনী প্রতিষ্ঠানের আমরা একটা বেসিক আলোচনা যদি করি, একটা বেসিক সংজ্ঞা। এই খেয়াল করো, আমরা উৎপাদনী প্রতিষ্ঠানের যদি একটা বেসিক সংজ্ঞা চিন্তা করি, তাহলে এই মার্কেটটা উৎপাদন করতে, দেখো খেয়াল করি, এই মার্কেটটা উৎপাদন করতে যত টাকা কষ্ট হয়েছে, মানে ব্যয় হয়েছে বা খরচা হয়েছে, এই খরচা যা দেখা যাইতেছে বা অনুমান করা যাইতেছে এই মার্কেটের ভিতরে, তাকে আমরা প্রত্যক্ষ খরচ বলতে পারি উৎপাদনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। দেখো কিভাবে এটা বানাইতে কি আমাদের কি কাঁচামাল লাগছে না লাগেনি? লাগছে। তাহলে কাঁচামালের খরচ কি আমাদের প্রত্যক্ষ খরচ হয়ে গেল। এটা বানাইতে কি অনেক, আমি বুঝতে পারতেছি এটার ভিতরে কি লাগছে, যে কাঁচামালের পর আমাদের এটা আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত আসার জন্য আসার আগে অনেক কাজ করা, যেমন এটা উৎপাদন করা লাগছে, কি অনেকে মজুরি দেওয়া লাগছে। আচ্ছা, কোনো না কোনো ভাবে এটা উৎপাদন করতে হলে মেশিন লাগছে, মেশিনের অবচয় হয়েছে। আচ্ছা, মেশিনের অবচয় হওয়ার পর মেশিন আবার চলার জন্য কি লাগছে? বিদ্যুৎ লাগছে, তেল লাগছে। এই যে বিষয়গুলো, এই সব কস্টিংগুলো আসে। তাই সাধারণত আমরা যদি এই সংখ্যাটা বলি, এটাও বলা যায় সংজ্ঞা, যে একটা পণ্যের দেখে যে পরিমাণ ব্যয় দেখা যায় বা অনুমান করা যায়, সে সকল ব্যয়কে আমরা কি বলতে পারি? প্রত্যক্ষ খরচ। কিন্তু এই সংজ্ঞাটা আমরা রিয়েলাইজেশন অত ভালো করতে পারি না। তো আমি কি বলি, এই সংজ্ঞাটা একটু ঘুরাই দিচ্ছি। এভাবে আর একটা সংজ্ঞা বলা যায় যে উৎপাদন মানে পণ্য উৎপাদনের সাথে যে খরচ সরাসরি জড়িত তাকে কি বলে? প্রত্যক্ষ খরচ। এখান থেকে তুমি কি ভালো বুঝতে পারতেছো? দুটোর সঙ্গে বইয়ের সংজ্ঞা, মানে আগেরটা যেটা বলছি সেটা বইয়ের অনেক আপডেট ভাষণে আলোচনা, পরেরটা একেবারে পুরো সব বইতে তুমি পাবে, একেবারে গণহারে বাংলাদেশের পুরো পৃথিবীর সব বইতে। উৎপাদনী প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যক্ষ খরচ কি? পণ্য উৎপাদনের সাথে জড়িত সকল খরচ কি বলি? প্রত্যক্ষ খরচ বলি। মানে সরাসরি জড়িত যত খরচ হবে সব প্রত্যক্ষ খরচ। এখন এটা আমাদের বোঝার জন্য সমস্যা, মানে এভাবে আমরা বুঝতে চাইলে আমরা এটা বুঝতে পারি না। তখন আমরা যদি এভাবে বলি, এটাকে যদি সংজ্ঞাকার না লিখে যদি বোঝার জন্য বলি, সংজ্ঞাকার লিখতে পারি আমরা, কিন্তু আমরা যদি সংজ্ঞা এভাবে বলি যে পণ্য ক্রয় মানে কাঁচামাল ক্রয়, এখানে আমার ক্রয় হবে না, কি হবে? এখানে ক্রয়টা কি হবে? কাঁচামাল ক্রয়। কি হবে? কারণ সে কাঁচামাল থেকে তো পণ্য বানাবে, তাহলে এখানে সে ক্রয় লিখবে, সে কি লিখবে? কাঁচামাল ক্রয়। কি লিখবে? তাহলে কাঁচামাল, এই কাঁচামাল ক্রয় থেকে শুরু করে ধরে নাও এটা আমাদের প্রতিষ্ঠানের ফ্যাক্টরি, এটা হলো ফ্যাক্টরি। হ্যাঁ, এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা রেডি হয়ে প্যাকেজিং হয়েছে। কি হয়েছে? প্যাকেজিং হয়েছে। প্যাকেজিং হয়ে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত, মানে এই যে এই ধরো বের হয়ে যাওয়ার মুখ, এই মুখের আসা পর্যন্ত যত কস্টিং করবো আমরা, সব কস্টিং কি আমাদের প্রত্যক্ষ খরচ। মানে এটা আমাদের এই যে এই উপাদানগুলো বোঝানোর জন্য সবচেয়ে ইজি ওয়ে কি বললাম, যে একটা কাঁচামাল ক্রয় থেকে শুরু করে সেটা উৎপাদন হয়ে প্রতিষ্ঠান থেকে মানে রেডি পুরোপুরি রেডি হওয়ার পর প্যাকেজিং হওয়ার পরে বের হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত খরচ হয়েছে সব খরচ আমাদের প্রত্যক্ষ খরচ। দেখো সংজ্ঞাটা এভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের সংজ্ঞা তো লেখা লাগবে, কোনো সংজ্ঞা কোন জায়গায় লেখা লাগবে, বইয়ে লেখা লাগবে, কিন্তু বোঝার একটা মেন বিষয় না। তাহলে বোঝার জন্য আমরা এই সংজ্ঞাটা যদি বুঝাই, দেখো এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এই পর্যন্ত নাই। তাহলে আমি যদি কারখানার অংশটুকু বুঝাই তাহলে তোমার শেষ নাকি? তাহলে এখন যদি তুমি চিন্তা করো কারখানায় যত খরচ হবে, যদি এভাবে আমি 8 নম্বর পয়েন্টে বলি যে কারখানা সংক্রান্ত সকল খরচ, সকল, তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক না? কারখানা তো সকল খরচ আমাদের প্রত্যক্ষ খরচ বললে তো হয়। এখন দেখো কারখানায় কি কি ধরনের খরচ হইতে পারে চিন্তা করো একটু। প্রথমে আসো কারখানা ভাড়া দিব না দিব না? এখন অনেক সময় তোমরা
একটা কথা বলতে পারো, এটা লজিকটা বুঝাই দিই, তোমাদের হায়ার লেভেলে এই আলোচনাগুলো থাকবে, এখন নাই। ধরো এই মাহিম বললো যে ভাইয়া আমার তো নিজের কারখানার জমিটা আমার, বিল্ডিংটাও আমার, আমি ভাড়া দিব কেন? আমি ভাড়া দিলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, এই কোনো সমস্যা নেই। কিন্তু মাইন্ড চিন্তা করো তো তুমি, আমি লজিকগুলো বুঝাই, তুমি লজিকগুলো একটু বুঝো যে কেন তুমি ভাড়া লিখবা। ঠিক আছে, প্রথম কথা হলো যে তুমি দেখো, তুমি যে পণ্যটা বানাবা, তোমার ভাড়া যদি না অ্যাড করো তাহলে পণ্যের দাম কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার চিন্তা করো, তোমার এই প্রতিষ্ঠানের যে জমি, যে উপরে যে বিল্ডিংটা আছে, সেটা কেনার সময় কি জিরো হয়ে যাবে না অবশ্যই মাধ্যমে? আচ্ছা, জিরো হয়ে গেল, মেশিনগুলো কি তোমার কমবে না? মেশিন মানে মেশিন, তারপর তোমার বিভিন্ন ধরনের কার্যক্রমে টাকা লাগবে না লাগবে না? লাগবে। তাহলে এই কস্টিংগুলো তুমি না দেখালে ফিউচার তুমি পাবা কোথা থেকে? গেল একটা কথা। আচ্ছা, এইবার এর ফলে তোমার কস্টিং যখন কম হবে, তখন তোমার প্রফিট বেশি হবে, তো প্রফিট বেশি তোমার ট্যাক্সও বেশি দেওয়া লাগবে, আয়কর দেওয়া লাগবে না বেশি? আচ্ছা, এবার চিন্তা করো, তুমি যদি ব্যয়টা দেখা যেত, তোমার কি হইতো? যদি প্রতিষ্ঠানে ভাড়া দেয়, তোমার পকেটে কিছু টাকা আসতো, পণ্যের অ্যাকচুয়াল মূল্য দেখাতে পারতাম না? পারতাম না? পারতাম। আবার তুমি যদি চাইতা, যাও তুমি চিন্তা করো যে আমি এটা যদি না দেখাই তাহলে কি হবে, তো তুমি এখানে ট্যাক্স বেশি দেওয়া লাগবে, যদি দেখাইলে কি দেওয়া লাগবে? খরচ বেশি, আয় থেকে খরচটা বাদ দিতাম, কি খরচের পরিমাণ একটু বেশি হয়ে যাবে, তাহলে কি লাভ কম হবে আমাদের? তো লাভ কমালে কি ট্যাক্সটা কম দেওয়া লাগবে? লাগবে না? এইবার তুমি চিন্তা করো, আমি প্রতিষ্ঠান চালাবোই না, আমি উৎপাদন করবো না, আমি আর ফেড আপ, আমার প্রতিষ্ঠান লাভ হয় না, আমি ফেড আপ, আমি আর উৎপাদন করবো না। তুমি চাইলে কি এটা ভাড়া দিতে পারবো না? তারপরে তুমি যখন ভাড়া আয় করতে পারবা, তুমি এই সুযোগটা কেন হারাবা? কথা বুঝতে পারছি? তুমি যেহেতু এই ভাড়াটা তুমি অন্যজনকে দিতে পারো, অন্যজনকে দিতে পারবা, অন্যজন ভাড়া দিবে তোমাকে, তো তুমি কেন নিজের প্রতিষ্ঠানে ভাড়া দেখাবা না? তুমি কেন এই যে তোমার যে ইনকামটা করার সুযোগ আছে সেটা তুমি নিজে করবা না? কথা বুঝতে পারছি? এই জন্য প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠান নিজের হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠান কি করে? তার কারখানা ভাড়া দেখায়। কথা বুঝতে পারছি না? বুঝি নাই? লজিক ক্লিয়ার? আচ্ছা, কারখানায় যারা কাজ করে, কারখানায় শ্রমিক আছে না, এদেরকে টাকা দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। তাহলে কারখানা শ্রমিকের মজুরি। আচ্ছা, এরপরে চিন্তা করো তো, কারখানায় আমাদের কি গ্যাস পানি লাগে না লাগে না? লাগে। তাহলে কারখানার গ্যাস, পানি, বিদ্যুৎ খরচ। আচ্ছা, এটাকে আমরা যদি এই গ্যাস পানি বিদ্যুৎ খরচকে আমরা কি বলি? উপযোগ খরচও বলতে পারি। কি বলতে পারি? তারপরে কি বলতে পারি? কারখানায় একজন ব্যবস্থাপক থাকবে না, তো কারখানা ব্যবস্থাপকের বেতন। তারপরে কি বলতে পারি? যে কারখানায় যে পণ্যগুলো বানাইতেছি, পণ্যগুলো কি ডিজাইন আছে না? তাহলে এই ডিজাইনগুলো যদি আমরা করি, তো ডিজাইনের খরচা আছে না? নাই? তো তার খরচা। তার মানে আমাদের কারখানায় যত ধরনের খরচ হইতে পারে, এই সকল খরচকে যখন আমি অ্যাড করে দিব, তখন এই সমস্যা হয়ে যাবে কি আমাদের উৎপাদনমুখী প্রতিষ্ঠানের প্রত্যয় খরচ। কথা কি বুঝছি না? বুঝি নেই? এতটুকু আইডিয়া পুরোটা ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝছে? এবার তুমি বুঝছো? ক্লিয়ার সম্পূর্ণ? মাহিম তোমরা? হ্যাঁ, আবির?